আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে ফ্যামিলি টক শো থেকে আমি আছি মোহাম্মদ ফজলুর রহমান খান, আছে আমার প্রিয় বোন, নাম পরিচয় খুশিদ আক্তার রুমি আছেন আমার মেজ বোন। তো আজকে আমরা আমাদের লাইফের কিছু স্মৃতিচারণ করব, অর্থাৎ অতীতের স্মৃতিচারণ। কারণ অতীত ভুলে গেলে চলবে না, অতীত নিয়েই আমরা বর্তমানে দাঁড়িয়ে, বর্তমান থেকেই আমার অতীত তৈরি হবে, এটা চলে যাবে আমরা ভবিষ্যতে। তো অতীতে আমি কিছু কথা মনে পড়ে, বিশেষ করে আমার মেজ বোনকে নিয়ে কিছু কথা মনে পড়ে, বলবো? আপনি পারমিশন দিলে বলবো। আচ্ছা, পারমিশন গ্র্যান্টেড। আমি যখন খুবই ছোট আমাদের দাদার বাড়িতে থাকতাম, একেবারে তখন হয়তো ক্লাস 1-এ পড়তাম বা তারও আগে, বয়স তখন 3 কি 4। আমাদের ঘর ছিল গ্রামের বাড়িতে, যেটাকে বলে 4 চালা ঘর ছিল, 4টা চাল, মনে আছে তো অবশ্যই। তো আপুরা তো আমাদের অনেক সিনিয়র ছিল, ওনাদের ভালো মনে আছে। আমাদের যে ড্রয়িং রুমটা ছিল ওখানে গ্রামের বাড়িতে, এরকম চারপাশে ক্যালেন্ডার দিয়ে সাজানো ছিল, বিভিন্ন ক্যালেন্ডার, বিশেষ করে মক্কা শরীফ বা যে কোনো দিনপঞ্জি দিয়ে সাজানো ছিল, অথবা আরো সুন্দর সুন্দর যে ডেকোরেশন থাকে গ্রামের বাড়িতে, ঘরগুলো এভাবে অনেক টিপটপ থাকে। আলহামদুলিল্লাহ সেই ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে। যেমন আমরা কি করতাম, সারাদিন হই হুল্লোড়, তারপর বিশেষ করে বিকালবেলায় যখন খেলাধুলা করতাম সবার সাথে, তখন আপনি কি করতেন, সবার কাছ থেকে নিয়ে আসতেন, বিশেষ করে যখন আজান পড়তো, আজানের ঠিক 5 মিনিট আগে আপু আমাদেরকে গুছাই নিয়ে আসতো। আমরা আসলে 2 ভাই 4 বোন, তো 2 আপু আমাদের অনেক বেশি সিনিয়র ছিল, বড় ছিল, ওনারা দুজনেই করতো। তার মধ্যে এই মেজ বোনই বেশি দায়িত্ব নিত, বিশেষ করে আমাকে, আমার ছোট বোনকে, আমার ইমিডিয়েট বড় একটা বোন আছে রূপা, আমার 1 বছরের বড়। তো আমাদের এই 3 জনকে উনি দেখাশোনা করতো, খেলার আসর থেকে নিয়ে আসতো, নিয়ে এসে হাত মুখ ধোয় আমাদেরকে বলতো যে তোমরা ড্রয়িং রুমে বসো, আল্লাহ আল্লাহ করে জিকির করো। তো সেই জিকিরটা আসলে আমার এখনো মনে পড়ে। ওই জিকির থেকে আমি এখনো আমার বাচ্চাকে নিয়ে আমি সেই সন্ধ্যাবেলা বা যখন তখন দেখি যে সে একটু ফ্রি আছে, তাকে বলি যে বাবা তুমি জিকির করো। আলহামদুলিল্লাহ আমার এই ঘটনা আসলে খুবই মনে পড়ে। তখন আমরা জিকির করতাম, আল্লাহ আল্লাহ আমাদেরকে বলতো আল্লাহ আল্লাহ 100 বার বলো, 100 বার শেষ হয়ে গেলে আবার বলতো যে আরো 100 বার বলো, এভাবে কন্টিনিউ চলতে থাকতো। তারপর সন্ধ্যার বাতি টাতি দেওয়ার পরে আমরা আবার পড়তে বসতাম। তখন কি করতাম, সরা ক খ 1 2 এগুলোই পড়তাম, তখন স্কুলে ভর্তি হই না। এই জিনিসগুলা মনে পড়ে। তারপরে আমরা যখন কথা শুনতাম না, তখন একটা শলা নিয়ে আমাদেরকে শাসন করতো। সেটা আমাদের পুরনো বাড়ি, এবং আমরা পরবর্তীতে যে বাড়িতে ট্রান্সফার হই পালারহাট, বাবা এখানে ভালো একটা দালান করে। তো এগুলো হচ্ছে আপুর সাথে আমার ছোটবেলার স্মৃতি। আপনার কিছু মনে পড়ে আমাকে নিয়ে, ছোটবেলা বা মধ্য বয়সে? ছোটবেলায় অনেক স্মৃতি মনে পড়ে। ছোটবেলায় যখন ছোট ছিল তখন লেখাপড়া, খাওয়া দাওয়া যতটুকু পাইছি আমি আমার বয়স হিসেবে ততটুকু দেখছি। তার মধ্যে ও তো মেট্রিক পরীক্ষা দিয়েছি আর কি। তখন হঠাৎ সে মেট্রিকে ভালো ছাত্র, ভালো স্টুডেন্ট, বায়োলজিতে মনে হয় অবজেক্টিভে 1 নাম্বার কম পাইছে, যার কারণে তার ফেল আসছে। ফেল আসার পরে সে তো কি করবো না করবো, সে ক্লাস 8-এ, কিন্তু তখন এই গ্রেড পাইলে তখন এদেরকে ক্রেচ দিত, তখন ক্লাস 8-এর একটা ক্রেচ পাইছে। তখন মেট্রিকও সবাই ধরে নিয়েছে যে গ্রেড পাইছে, ক্লাস ডিভিশন। হ্যাঁ, এখন ওই ছাত্র কিভাবে বায়োলজিতে 1-এর জন্য ফেল করি, তার তো এখন মাথা ঠিক নেই। সে কি করবে, সে একটা বাসে হাঁটি নাকি লক্ষ্মীপুর গেছে, আমরা তো আসলে জানি না। আমরা শুনছি যখন তার রেজাল্ট খারাপ হয়েছে, আমরা তো তারে খোঁজাখুঁজি করতেছি, আমার বাবা মা সবাই, তারে নিয়ে সবাই আমরা চিন্তিত। তারপরে শুনতে পরে শুনি সে কি করবো না করবো, সে তো দিশ পায় না। সে একটা বাসে উঠি চলে গেছে গন্তব্য কোথায় সে তো জানে না, সে ঢাকা কখনো যায় নাই, এই প্রথম। এখন বাসের ড্রাইভার যদি বলে তুমি কোথায় নামবা, ও তো কিছু বলতে পারে না, বাস যেখানে যাবে ও বলে আমি সেখানে যাব। তারপরে কি হয়েছে, পরে শুনছি যে সে কার বাড়িতে গেছে, আবার কিভাবে উঠে আসছে, আল্লাহ তারা কিভাবে যে জ্ঞান বুদ্ধি দিছে জানি না। ওই কথাটা আসলে আমার খুব মনে পড়ে। আর আমরা তখন খুব নার্ভাস ছিলাম তারে নিয়ে।
সেও নার্ভাস। তো এখানে আমি একটু অ্যাড করি, আসলে আমার মাথায় কাজ করে নাই। আমি যখন বাসা থেকে রেজাল্টের উদ্দেশ্যে বের হই, রেজাল্টের উদ্দেশ্যে বের হওয়ার পরে ওনারা যে স্কুলে পড়তো গার্লস স্কুলের সামনে আসার যে ব্রিজটা ছিল, ব্রিজে আসার আগেই আমার কাজিন নোমানের নানার সাথে দেখা হয়। তো নোমানের নানা হাসি খুশি ভাবে বললো যে নোমান তো ভালো রেজাল্ট করছে, পাস করছে, কিন্তু তুমি কি করলা, তোমার তো খারাপ আসছে। উনি আমাকে এইভাবে বললো। তখন তো আমি বুঝে গেছি রেজাল্ট খারাপ। উনি বললো যে তোমারটা তো আসলে খারাপই দেখলাম, তারপরে তুমি স্কুলে যাও, স্কুলে গিয়ে খোঁজ নাও। উনি আমাকে আবার স্কুলে পাঠালো। তা আমি তো বুঝে গেছি আমার রেজাল্ট খারাপ, আমি আর স্কুলে কিভাবে যাব, কোন মুখ নিয়ে স্কুলে যাব। আমি স্কুলে না গিয়ে পাশ কাটিয়ে আমি হাঁটতে হাঁটতে লক্ষ্মীপুর চলে যাই, প্রায় 5 কিলো হাঁটার পরে লক্ষ্মীপুর সদরে এসে আবার উল্টা দিকে যাই, ইটের পোল, তাও প্রায় 1 কিলো। কি করবো, আমার হাতে অপরন্ত সময়, আমি রেজাল্ট খারাপ করছে, আমার মাথায় কাজ করছে না। তারপর আমি বাসায় ফিরে যাব না, আমি হারিয়ে যাব অনেকটা, এই মন মেন্টালিটি নিয়ে আমি বেরিয়ে আসছি। একেবারে শার্ট প্যান্ট পরা, আর কিছুই নাই, হাতের কিছুই নেই। তো যাই হোক, আসরের নামাজ পড়লাম, মাগরিবের নামাজ, এশার নামাজ পড়লাম। তখন তো নামাজ পড়তাম, বয়স ছিল ঠিক 15। তো কি করব, গন্তব্যহীন, উদ্দেশ্যহীন। ঢাকার বাস এখান থেকে ছাড়ে, এতটুকু জানি। ঢাকার বাস ইকোনোতে উঠে আমি ঢাকায় চলে আসি। আমাকে বারবার জিজ্ঞেস করে আপনি কোথায় যাবেন, কোথায় নামবেন। আমি আসলে বলতে পারি না, বলছি নামবো, আপনারা যেখানে নামিয়ে দেন নামবো, ঢাকা হলে হলো। তো বাইদা ভাই ওনারা আমাকে ঢাকায় মহাখালী নামায়। মহাখালী নামানোর পরে বিশাল একটা সাইনবোর্ড, রাতে বিলবোর্ড, যে কোনো একটা সাইনবোর্ডের দিকে আমি তাকিয়ে আছি, কারণ আমার তো কোনো কাজ নেই, কিছু করারও নেই, অচেনা জায়গা, নতুন শহর, আমি এই ফার্স্ট একা একা চলে আসছি। তো যেটা হয়েছে, তখন এইভাবে আমি একে জিজ্ঞেস করি, ওকে জিজ্ঞেস করি, তখন তো এখানে কোনো যাত্রী ছিল না, অপরিচিত লোকজন ছিল, তাও তারা হচ্ছে রিক্সাওয়ালা টাইপের, এরকম কিছু গ্যাদারিং ছিল, অথবা রাতে অনেক ধান্দাবাজরা থাকে, এরকম একটা জটলা ছিল। তখন আমি একে জিজ্ঞেস করি যে গুলশান কোন দিকে যেতে হয়, ওকে জিজ্ঞেস করি এয়ারপোর্ট কোন দিকে যেতে হয়। আমার তো আসলে কোনো কিছু কাজ করছে না। তো ঢাকায় আসলে গুলশান, এয়ারপোর্ট, বনানী এগুলো জানতাম, মাথায় থাকতো, যেহেতু এগুলো ছবিতে দেখানো হতো। এখন এভাবে জিজ্ঞেস করতে করতে ভালো একজন রিক্সাওয়ালা ভদ্রলোক বললো যে বাবা তুমি কোথায় যাবা। আমি পরে ওনাকে সব খুলে বলি যে আমি তো আসলে চাচা কোথায় যাবো আমি জানি না, আমি বাসা থেকে বেরিয়ে আসছি, আমার রেজাল্ট খারাপ হয়েছে এই কারণে। তখন উনি ব্যাপারটা বুঝতে পারে। তখন উনি বলে যে তুমি যেভাবে সবাইকে জিজ্ঞেস করতেছো এখানে ওখানে, এটা তো তোমার জন্য সমস্যা। উনি আসলে বিষয়টা বুঝতে পেরেছে, যেটা আমার জন্য অনেক রিস্ক ছিল। তখন উনি বললো যে তুমি একটু চুপ করো, আমি দেখতেছি তোমার ব্যাপারটা। তো উনি আমাকে বলে যে তুমি চাইলে আমার সাথে আসতে পারো, আমার বাসায় আসো, কারণ এখানে অনেক ছেলে ধরা আছে, ধান্দাবাজ আছে, অনেক ধরনের রিস্ক আছে। উনি ব্যাপারটা বুঝতে পেরেছে। ওনারও ভালো বয়স ছিল, মোটামুটি 50। তো উনি ওনার বাসায় নিয়ে যায়। ওনার বাসা ছিল কুড়াতলি, এই জায়গাটা এখনো আছে। এটা হচ্ছে নদ্দা বাস স্ট্যান্ডের পিছনে, কুড়াতলি, বসুন্ধরার পিছনের সাইড নিয়ে যায়। তখন যেতে যেতে রাতের হয়তো 3টা-4টা বাজে। উনি ওই লোকটা ভাড়া পায়নি, পরে আমাকে নিয়ে চলে যায়। তো আমাকে নিয়ে যাওয়ার পরে যথারীতি ওনার তো 1 রুমের বাসা, খাট, আর খাটের নিচে অল্প একটু জায়গা। তো সব জায়গায় তো ওনার ফ্যামিলি মেম্বাররা ঘুমায় আছে। তো খাটে যে ছিল, খাটে ওনাকে নামায় আমাকে শুতে দিল, ওখানে খাটে শুতে দিল, বললো যে তুমি ঘুমাও, ভোর হোক, সকালে ওঠো, তারপরে দেখা যাবে কি করা যায়। তো যাই হোক, আমি যথারীতি ঘুমালাম। সকাল হয়তো 9টা জেগে গেলাম, মানুষের কথাতে জেগে গেলাম, কারণ আমি এখানে আসছি, অনেকেই দেখে ফেলছে। ওনার এটা ছিল একটা বস্তি বলা যায়, যেহেতু একটা বস্তিতে একটা নতুন লোক আসছে, বুঝতে পারছেন সবাই সগরম যে এই ছেলে কোথা থেকে আসছে। সবাই এখানে এসে ভিড় করতেছে, ঘরের ভিতরে ভিড়, বাইরে ভিড়। এখন যিনি আমাকে নিয়ে আসছেন উনি প্রশ্নের সম্মুখীন যে কাকে নিয়ে আসছেন, এই কোনো ছেলে, এই কোনো মানে আসলে আমাকে তারা সন্দেহ করা শুরু করছে যে দেখেন এই কোনো উদ্দেশ্য নিয়ে আসছে, এমন কিছু খারাপ। হ্যাঁ, তারাও তো যেহেতু তাদের একটা ভয় কাজ করে, যে এভাবে বস্তিতে বিভিন্ন চ্যানেল ঢোকে, বিভিন্ন গ্রুপ ঢোকে, বা তাদের ইয়ে করার জন্য। পরে যিনি আমাকে উদ্ধার করেছেন, ওই ভদ্রলোকের নাম আমি আসলে ভুলে গেছি। তো উনি সবাইকে বোঝালো যে না, ওর পরীক্ষা খারাপ করছে, যে গতকালকে পরীক্ষার রেজাল্ট দিয়েছে, এসএসসি পরীক্ষা, সে এই
তো উনি বোঝাতে সক্ষম হয়েছে, আর নতুবা ওই সব লোকজন কিন্তু আমার পিছনে লেগে গেছে যে না এই ছেলেকে এখনই বের করে দেন, আমাদের জন্য ক্ষতি। তো যাই হোক, সর্বোপরি আমি ওখানে একদিন ছিলাম, আমাকে লাঞ্চ করালো, নাস্তা করালো, তারপরে রাতে খাবার খাইয়ে আমাকে বুঝিয়ে শুনিয়ে বললো যে বাবা তুমি বাসায় ফিরে যাও, বাসার লোকজন তোমার জন্য চিন্তা করেন। আসলে উনি বুঝিয়েছে, তারপরে আবার অপশনও দিয়েছে যে একেবারে যদি যেতে না চাও তাহলে তোমাকে এখানে আসতে ধীরে কাজটা ধরে দিব, এটাও বললো। তো যাই হোক, উনি 2টা অপশন বা 3টা অপশন দিয়েছে। প্রথম অপশন ছিল বাসায় ফিরে যাও, তো আমি প্রথম অপশনটাই গ্রহণ করি, তুমি বাসায় ফিরে যাও। তো উনি আমাকে নিজে আবার রিক্সা চালিয়ে সায়দাবাদে নিয়ে আমার যে বাস, উনি জানে যে ইকোনো লক্ষ্মীপুরের দিকে আসে, আবার সেই ইকোনো বাসে উনি আমাকে একেবারে টিকিট কনফার্ম করে আমাকে বিদায় দিল। তো আমি আসলে ওনার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ, কারণ উনি এরকম একটা ইনিশিয়েটিভ না নিলে আমি হয়তো এত দ্রুত ফ্যামিলিতে ব্যাক করতে পারতাম না। এটা উপরওয়ালার হয়তো ইচ্ছা ছিল, রহমত ছিল। তো এটা একটা আমার জীবনের ট্র্যাজেডি বা কষ্টকর অধ্যায়, এটা স্মরণীয় ঘটনা মনে পড়ে গেল। তো যাই হোক, আসলে সবই উপরওয়ালার ইচ্ছা, কারণ আমি তো নির্বিকার ছিলাম। তো এই ঘটনায় সবচেয়ে বেশি কষ্ট পায় আমার বাবার সাথে আমার ফ্যামিলি, আমার দাদি, সবাই অনেক কষ্ট পায়, মা। তো আমি আসলে সবার কাছে এসে দুঃখ প্রকাশ করেছি, দুঃখিত হয়েছি। আসলে এটা আমার করা ঠিক হয় নাই, তবে এটা বলা যায় যে একটা পরিস্থিতি। তো যাই হোক, আসলে যা হয় এটা আমাদের পাস্ট হিসেবে এখন আছে, অতীত থেকে শিক্ষা নিচ্ছি। তো ভবিষ্যতে আমার যারা অনুজরা আছেন, জুনিয়ররা আছেন, বিশেষ করে ভাগ্না ভাগ্নিরা আছেন যারা এখন বড় হচ্ছে, এসএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, আপনাদের উদ্দেশ্য বলবো আপনারা কখনো এরকম ঘটনার পুনরাবৃত্তি করবেন না, এই আশাবাদ ব্যক্ত রাখছি। তো আপনি আর কিছু বলবেন? না, আমরা এখন ওই কারণে এই ঘটনা থেকে সবসময় পোলাপান্ডে বলি, রেজাল্ট ভালো হোক খারাপ হোক যাই হোক আলহামদুলিল্লাহ A+ পাইতে হবে, এটা কোনো না মানি নেই। আমাদের তো একটা ট্র্যাজেডি শিক্ষা হয়েছে, ছেলেমেয়েরা সবসময় উৎসাহ দিই, পাস করলেও সমস্যা নাই, A+ পাইলেও সমস্যা নেই, A পাইলেও সমস্যা নেই, ভালো করলে তো ভালো, খারাপ করলেও সমস্যা নেই, তবে একটু ভালো করার চেষ্টা করি। আমি আসার পরে সবাই আমাকে আসলে অনেক বুঝিয়েছে, অনেকে বকাবদ্ধ করেছে, বিশেষ করে বড় খোকা আমাকে বারবারই বলেছে তুমি যে তোমার ভাগ্য ভালো, তুমি কোনো খপ্পরের হাতে পড়ে গেলে তো সমস্যা হতো, পরে আমরা তোমাকে আর পেতাম না। ওই খোকাও মারা গিয়েছেন 3 বছর আগে। সবচেয়ে বেশি কষ্ট পায়, যেটা আমার দৃষ্টিতে বেশি কষ্ট পায় আমার বাবা, যেটা আমি এখনো ফিল করি। বাবার কথা মনে পড়লে আসলে আর কিছু বলতে পারি না। তো বাবাকে বলবো, বাবা আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনি হয়তো আমাদেরকে এখন দেখছেন, এখনো আপনাকে অনেক বেশি মনে পড়ে, আপনি আমার স্বপ্নে দেখা দেন। ইনশাল্লাহ আমরা সবাই একই পথের পথিক, আমরা পরকালে দেখা হবে ইনশাল্লাহ। তো এই আশাবাদ ব্যক্ত করে আমাদের মধ্যে এখন পর্যন্ত আমাদের পরিবারের মধ্যে আমরা 2 ভাই 4 বোন, আমার মা বাবা, আত্মীয় স্বজন, আমরা কেউ যদি আপনাদের কারোর সাথে যারা আমাদেরকে দেখছেন কখনো খারাপ আচরণ করে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ক্ষমা সবচেয়ে বড় গুণ, ক্ষমা মহত্বের লক্ষণ। তো এই বলে আজকে আমরা আমাদের শর্ট টকিং শেষ করছি। ক্ষমা প্রার্থী, হ্যাঁ, আসলে চলতে ফিরতে উঠতে বসতে আমাদের ভুল ত্রুটি হয়ে যায়, হয়তো আমি অনেকের কাছে ধরে ধরে ক্ষমা চাইনি, এটা আমার চাওয়া উচিত। তো আমি ভিডিওর মাধ্যমে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষীদের নিকট আমি ক্ষমা প্রার্থী। কখনো এই জীবনে কাউকে কষ্ট দিয়ে থাকলে, এবং আপনাদেরকেও বিশেষ করে আমার বোনদের কাছে, ভাই ভগ্নিপতিদের কাছে কাউকে কষ্ট দিয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী, আমাকে আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন। মৃত্যু খুবই সন্নিকটে, এটা এখন আমি বিশ্বাস করি। প্রত্যেকটা কদমে আমাদের মৃত্যু লেখা থাকতে পারে। এই বলে আজকে আমরা আমাদের ডিসকাশন শেষ করি। আসসালামু আলাইকুম। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সাথেই থাকুন।